ইন্ডাস্ট্রিজের মালিক জীবন মুখার্জিকে চিটফান্ডের এমডি হয়ে হাজার হাজার সাধারণ মানুষের লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করার অভিযোগে 24 ঘন্টার মধ্যে অ্যারেস্ট করার নির্দেশ দিয়েছেন। তাই পুলিশ তাকে ধরার জন্য হন্যে হয়ে খুঁজছে। না না, মিথ্যা, এ সম্পূর্ণ মিথ্যা। আমি মুখার্জি ইন্ডাস্ট্রিতে কোনো চিটফান্ডের ব্যবসা করিনি, আমি কোনো এমডিও নই। ওরা চক্রান্ত করে আমাকে এই জায়গায় ফাঁসিয়ে দিয়েছে। কিন্তু টিভিতে যে খবরটা বারবার সম্প্রচার হচ্ছে, সেই খবরটা শোনার পর আকাশটা আমার মাথার উপরে ভেঙে পড়েছে জয়ী। আমার পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে, আমি স্থির হয়ে দাঁড়াতে পারছি না। একটা সত্যি কথা বলো তো, তুমি কি সত্যি সত্যি চিটফান্ড খুলে সাধারণ মানুষের লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করেছো? এতদিন একসঙ্গে ঘর করার পরও তোমার কি তাই মনে হয় জয়ী? আমার মনে হয় না হওয়ার কিছু যায় আসে না, তবে আমি তোমার স্ত্রী সহধর্মিণী, তাই এই কথাটা শোনার পর আমার মাথায় বাজ পড়েছে। আমারও তো শরীরটা থর থর করে কাঁপছে। যে জীবন মুখার্জির জীবনে কারো কাছ থেকে একটা পয়সা নেয়নি, সে কিনা মানুষের টাকা চিট করবে। এরপর পুলিশ এসে আমার কোমরে দড়ি বেঁধে সবার সামনে দিয়ে আমাকে টানতে টানতে নিয়ে যাবে। এই কথাটা ভেবে আমার যে মরে যেতে ইচ্ছে করছে। কিন্তু টাকাটা তো সত্যি সত্যি চিট হয়েছে, কেউ তো তোমার বিশ্বাসে বিষ দিয়েছে। দিয়েছে, আর সেটা কেউ কোম্পানির মধ্যে থেকে করেছে। কে সেই শয়তান? আমি ধরতে পারছি না জয়, আমি তাকে কিছুতেই ধরতে পারছি। আমি কিন্তু তাকে ধরে ফেলেছি বাবা। তাহলে বল কে সে? যাকে তোমরা এতদিন নিজের সন্তানের মতো সবকিছু দিয়ে প্রতিপালন করেছো, তোমাদের সেই পালিত সন্তান হৃদয়। না, আমরা বিশ্বাস করি না। আমার কোনো কথাই যে তোমরা বিশ্বাস করবে না এটা আমি আগে থেকেই জানতাম। তবু আমি হলফ করে বলতে পারি, কোম্পানির অভ্যন্তরের সমস্ত কথা হৃদয় সব থেকে বেশি জানে। তাই টাকাগুলো সরিয়ে তোমাকে ফাঁসিয়ে দিয়েছে। এবার পুলিশ এসে তোমাকে অ্যারেস্ট করবে, আমানতকারীরা টাকার জন্য তোমার উপর ইট পাথর ছুড়বে। শেষে হয়তো ওরা তোমাকে মেরেই ফেলবে। হ্যালো, বিচারে আমার জেল কিংবা ফাঁসি হোক বাবা, তবু হৃদয়কে দোষী সাব্যস্ত করে নিজের বিবেকের কাছে আমি অপরাধী হতে পারবো না রে, পারবো না। হৃদয়ের গায়ে কালি দিয়ে আমার এই কালো মুখ আমি মানুষের সামনে দেখাতে পারবো না। তা কি করে পারবে? কারণ ও যে তোমাদের কাছে ভালো। ভালো মন্দের বিচার এখন নয় রে বাবা, ভালো মন্দের বিচার এখন নয়। এখন বল কি করে আমি অভিশাপ থেকে মুক্ত হব? আমার এতদিনের মান সম্মান আভিজাত্য অহংকার সব ধুলোয় মিশে যাবে। আমার সবকিছু নিলাম হয়ে যাবে রে, নিলাম হয়ে যাবে। সেই জন্যই তো বলছি, আমানতকারীদের সমস্ত টাকা ফেরত দিতে হবে। প্রয়োজনে ওদের হাতে পায়ে ধরে ক্ষমা চাইতে হবে। ক্ষমা। এতে কি বলছিস বিবেক? তোর বাবা চিরদিনই সত্যের পথে থেকে মানুষের উপকার করে এসেছে, আর সেই মানুষটা দোষ না করেও অন্যের পা ধরে অপরাধ স্বীকার করে নেবে। তার জন্য তো কোটি কোটি টাকার দরকার। এত টাকা এই সময় আমি কোথায় পাবো? বাবা, মা, বাবা, আমি কি শুনছি বাবা? আমি কি শুনছি মা? টিভির সংবাদ শুনে কাতারে কাতারে মানুষ ছুটে আসছে পুলিশ প্রশাসন। তাই বলছি বাবা, আমি যেটা শুনেছি সেটা কি সত্যি? বলো না মা, বলো না। আমি যেটা শুনেছি সেটা কি সত্যি? বল না, বল না রে ভাই, আমি যেটা শুনেছি সেটা কি সত্যি? হ্যাঁ সত্যি। বাবা, বাবা, আপনার এই বিশ্বাসে বিষ দিয়েছে কে? তুই। আমি? হ্যাঁ তুই 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 বাবা সরলতার সুযোগ নিয়ে তাকে মাকড়সার জালে জড়িয়েছিস তুই। না ভাই না, এই কথা তুই বলিস না। তুই জানিস না যে দেবতা আমার জীবন, আমার প্রাণের স্পন্দন, সেই দেবতাদের ঠকিয়ে এই জঘন্য কাজ আমি করিনি ভাই। ওদের জন্য আমি প্রাণ দিতে পারি, কিন্তু এই কাজ আমি করতে পারি না ভাই। চুপ কর, ওইসব আদিক খেতে বাদ দিয়ে টাকাগুলো কোথায় রেখেছিস তাড়াতাড়ি বের কর। আমানতকারীদের সমস্ত টাকা ফেরত দিতে হবে। আমি কোনো টাকা নেইনি বললে তো আমি শুনবো না। তোর এই ভালো ভালো কথাই ভুলে বাবা মা তোকে এতদিন নিজের সন্তানের মতো বড় করে তুলেছে। এবারের একমাত্র মেয়ে হাসির সঙ্গে তোর বিয়ে দিয়ে অর্ধেক প্রপার্টি তোকে লিখে দেবে বলে সিদ্ধান্ত নিয়েছে। আর তুই কিনা সেই মানুষগুলোকে ফাঁদে ফেললি। আজ আমি তোকে কিছুতেই ছাড়বো না। বল টাকা তোর এত বড় শাস্তি ওর গায়ে হাত তুলিস? বল কেন কেন কেন? তুমি আমাকে মারলে মা, তুমি আমাকে মারলে। বেশ করেছে। ও আমার থেকে ওই রাস্তার ছেলেটা তোমাদের কাছে এত প্রিয়? তোর মতো কুলাঙ্গার সন্তানের চেয়ে আমার কাছে অনেক অনেক বেশি প্রিয়। তাহলে কি আমি বলবো যে ও তোমার পালিত সন্তান নয়, ও তোমার উপপতির সন্তান? না বাবা, না না না,
ওকে তোমরা কিছু বলো না, ও যে আমার ছোট ভাই। তাই ও যা করেছে তার জন্য আমি ওকে। কি করবি তুই? আরে কি করবি তুই? তোর জন্য তো এমনিতে আজ আমরা পথের ভিখারি হতে বসেছি। তোর জন্য বাবার মতো মানুষকে পুলিশ অ্যারেস্ট করবে, বাবার জেল হবে, বাবাকে মাকে আর বোনকে পাবলিক ছিঁড়ে ছিঁড়ে খাবে। এত ভয় যদি থাকে তাহলে এই মুহূর্তে তুই এখান থেকে চলে যা। হ্যাঁ আমি চলে যাব। না বাবা না, ও কেন যাবে? ও যে আমার ছোট ভাই। তাই ও যখন বুঝে নিয়েছে ভাই মানে ভাগাড়ি, তখন দুজনের মধ্যে ভাগ হওয়ার আগে আমি এখান থেকে চলে যাব। কারণ আমি যে বুঝি ভা মানে ভাত আর ই মানে ঈশ্বর। সেই ঈশ্বর যখন আজ সন্দেহের বসে ভাত না দেওয়ার কথা বলছে, তখন তোমাদের মতো ঈশ্বরকে ছেড়ে আমি এখান থেকে চলে যাব। তবে ভাতের সন্ধানে নয়, আমার এই বাবাকে ঋণ মুক্ত করার জন্য অর্থ উপার্জন করতে। হ্যাঁ তাই যা তাই যা, তা না হলে তোকে আমি ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেবো। তোর কি মনে নেই বাইক অ্যাক্সিডেন্টে যখন তোর পা ভেঙে গিয়েছিল, তখন এই হৃদয় তোকে কাঁধে নিয়ে হসপিটালে গিয়ে দিন রাত জেগে তোকে সুস্থ করে বাড়ি আনার কথা। যখন বোমার আঘাতে তোর বোনটা পঙ্গু হয়ে গিয়েছিল, তখন ওই হৃদয় ওকে হাসপাতাল থেকে সুস্থ করে বাড়িতে নিয়ে এসেছিল। যেদিন বোমার আঘাতে তোর মায়ের সুন্দর মুখটা আগুনে ঝলসে গিয়েছিল, সেদিন ওই হৃদয় ওর পাশে থেকে ওকে সান্ত্বনা দিয়ে বাড়িতে নিয়ে এসেছিল। সেদিন সে কথাগুলো তোর কি মনে পড়ছে না? না না মনে পড়ছে না। তাছাড়া সব ঠুটকো সেন্টিমেন্টের কথা আমি মনে রাখতে চাই না। একদিন কিন্তু মনে পড়বে ভাই, আর সেদিন আমি ফিরে আসবো। কারণ এই মা যে তার স্নেহ মায়া মমতা দিয়ে নিজের মুখের খাওয়ার আমাকে খাইয়ে এত বড় করেছে। আর বাবা যে তার কোম্পানিতে ঢুকে আমাকে প্রতিষ্ঠিত করেছে। আর হাসি যে তার ভালোবাসা দিয়ে আমার এই মন আর জীবনটাকে পরিপূর্ণ করে তুলেছে। আজ সন্দেহের বশে তুই আমাকে তাড়িয়ে দিলেও একদিন ফিরে এসে আমি তোদের সব ঋণ শোধ করে যাব। কারণ ওরে বিবেক, এতদিন একটা কোকিল বাচ্চা কাক বাচ্চার সঙ্গে একই বাসায় ছিল। মা এবং বাবা কাক যা পেত দুজনকে ভাগ করে দিত। একদিন মা কাকটা আধার আনতে গিয়ে আর ফিরল না, আর বাবা কাকটা ব্যাধের চালে বাধা পড়ে গেল। আর ঠিক তখনই উঠল ঝড়। সেই ঝড়ে বাসা ভেঙে গেল। তখন ওই কাক বাচ্চাটা কোকিল বাচ্চাটাকে টুকরে টুকরে রক্তাক্ত করে সব দায় তার মাথায় চাপিয়ে তাকে বাড়ি থেকে তাড়িয়ে দিল। তখন ওই কোকিল বাচ্চাটা যাওয়ার সময় কাঁদতে কাঁদতে বলে গেল, অভাগা যেদিকে যায় সাগর শুকায়ে যায়, অভাগা যেদিকে যায় সাগর শুকায়ে যায়, জানি না এ নিয়তির খেলা, সে যে উপরওয়ালা, সে যে উপরওয়ালা, সে যে উপরওয়ালা, সে যে উপরওয়ালা, অভাগা যেদিকে যায় সাগর শুকায়ে যায়, অভাগা যেদিকে যায় সাগর শুকায়ে যায়, জানি না এ নিয়তির খেলা, সে যে উপরওয়ালা, 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 সে যে উপরওয়ালা। চলে যাস না, তুই ফিরে আয় বাবা, তুই ফিরে আয়। গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের আওতায় থেকে ও যদি চোর হয়, তোর বাবার মতো মানুষকে এমনি বলে ফাঁসা দিতে পারে বলে তুই সন্দেহ করে থাকিস, তাহলে এই কাজটা যে তুই করিসনি তা কি করে ভাববো বল? ভাববে, কারণ আমি তোমাদের নিজের সন্তান বলে। এতদিন এত করার পরও যখন নিজের হলো না, তখন তোকেও নিজের সন্তান বলে সন্দেহের উঠতে রাখতে পারছি না বাবা। তাই বলছি, যা এই মুহূর্তে তুই এখান থেকে চলে যা। হ্যাঁ, আমি চলেই যাব। তোমাদের ছেলের পরিচয়ে বাড়িতে থাকলে পুলিশ আমাকেও অ্যারেস্ট করবে। তোমাদের জন্য আমার ক্যারিয়ার অ্যাম্বিশন সব শেষ হয়ে যাবে।
তাই পুলিশ আর পাবলিক তোমাকে হেনস্থ করার আগেই আমি 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 এ বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। গুড বাই, গুড বাই। না বিবেক, না চলে যাস না, তুই ফিরে আয় বাবা, ফিরে আয়। আমাদের এই দুঃসময় আমাদের ফেলে তুই চলে যা। দেখো না, দেখো না চোখে ওদের তুমি এইভাবে আকুল হয়ে দেখো না। মানুষের যখন সময় খারাপ হয় তখন হাজার ডাকলেও সেই ডাকে কেউ সাড়া দেয় না, কেউ সাড়া দেয় না। তাই বলে ধীরে ধীরে আমরা সব হারিয়ে ফেলবো। কি করবো বলো? জীবনের সবগুলো জীবন চাঁচ মাকড়সার ফাঁদে ধরা পড়ে গেছে। আমার জীবন থেকে চলে গেছে বিবেক, হৃদয়, এবার আমাদেরও চলে যাবার পালা। এর থেকে কি মুক্তির কোনো পথ নেই? আছে, আছে জয়, মুক্তির একটা মাত্রই পথ আছে। কি সেই পথ? আর সেই পথটা হলো মৃত্যুর পথ। না বললে আমার তো কিছু করার নেই জয়। যাও, তুমি আমাদের একমাত্র মেয়ে হাসিকে নিয়ে এখান থেকে চলে যাও, আর আমি বিষ খেয়ে ঘরের মধ্যে আত্মহত্যা করি। না, ও কথা বলো না, ও কথা বলো না। আমি তোমার স্ত্রী, সহধর্মিণী। এতদিন আমি তোমার সঙ্গ ছাড়িনি, তাই মরতে হলে আমরা তিনজনে একসঙ্গেই মরবো। ঠিক বলেছো জয়, তুমি ঠিক কথা বলেছো। চলো তুমি আমি হাসি তিনজনে একসঙ্গে বিষ খেয়ে আত্মহত্যা করে ছিঁড়ে ফেলে ওই রক্ত চোষা লাল মাকড়সার ফাঁদ। লাল মাকড়সার ফাঁদ এত নরম নয়, ভীষণ কঠিন। ওই কঠিন ফাঁদে মুখার্জি ফ্যামিলির প্রত্যেকটি জীবন যন্ত্রণায় ছটপট ছটপট করছে। এবার আমি ওদের রক্ত চুষবো। তাতে কিছুদিন পর আমি হয়ে যাব এই এলাকার সেরা বস, আর জীবনের হবে পুরোটাই লস। কিন্তু তার আগে ওরা যদি বিষ খেয়ে আত্মহত্যা করে, না 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 না, ওরা বিষ খেয়ে আত্মহত্যা করলে নিচের ফাঁদেই আমি নিচে চড়িয়ে যাব। সেই জন্য আমাকে ফোন করতে হবে। হ্যালো হ্যালো স্যার, আমি জহর বিশ্বাস বলছি। আপনি তাড়াতাড়ি মুখার্জি ভিলায় চলে আসুন, না হলে ওরা বিষ খেয়ে আত্মহত্যা করবে। আরে হ্যাঁ রে বাবা, হ্যাঁ, অ্যাকাউন্ট নাম্বার যখন নিয়েছি তখন ঠিক টাইমে আপনার অ্যাকাউন্টে টাকাটা চলে যাবে। আপনি বরং তাড়াতাড়ি মুখার্জি ভিলায় চলে আসুন, আমি যাচ্ছি ওদের বাঁচিয়ে রাখার জন্য। কোনো উপায় নেই জয়, কোনো উপায় নেই। দাও বিষটা, তুমি আমাকে দাও, আমি তোমার সেই মরণ যন্ত্রটা আমি কিছুতেই সহ্য করতে পারবো না, তাই এই বিষটা আগে আমি খাবো। না, আগে আমি খাবো। না, আমি আগে খাবো, আমি খাবো। না মা, ওই বিষটা তুমি আগে আমার মুখে ঢেলে দাও। হাসি, এই দুর্বিষহ জীবন যন্ত্রণা থেকে সবার আগে আমি মুক্তি পেয়ে যাই। হাসি, রিচার্জের জন্য ল্যাবে বসে দুটো কেমিক্যাল এক করতে গিয়ে রং কম্বিনেশনের জন্য ফ্লাক্সটা গরম হয়ে উঠেছিল, আর সেই সময় বিস্ফোরণ হলো, আর সেই বিস্ফোরণে আমার শরীরের নার্ভগুলো হয়ে গেল অচল। আমি জন্মের মতো পঙ্গু হয়ে গেলাম। আর সে আগুনে তোর মায়ের সোনার মতো মুখটা গেল পুড়ে, আর তোর বাবার মতো মানুষ আজ মিথ্যার জালে বন্দী। এরপর যে দেখবে সেই বলবে ওই যায় চিটিংবাজ জীবন মুখার্জির মেয়ে। ওর বাবা সাধারণ মানুষের কোটি কোটি টাকা আত্মসাৎ করে বিষকে আত্মহত্যা করেছে। ওদের সেই কথা আমি সহ্য করতে পারবো না বাবা। তাছাড়া এতদিন আমি যার জন্য বেঁচেছিলাম, সেই হৃদয় যখন চলে গেছে তখন আমি আর বাঁচতে চাই না। তারপর হাত যখন অচল, তখন সবার আগে ওই বিষটা তোমরা আমার মুখে ঢেলে দাও। ওই বিষটা আমি আগে খাবো। আমি আগে খাবো, আমি আগে খাবো, আমি আগে খাবো, আমি আগে খাবো। এই বিষ আমি তোদের কাউকে খেতে দেব না। আরে তোরা কি পাগল হয়ে গেলি? আমি পাগল হয়ে গেছি, পাগল হয়ে গেছি আমি। সবাইকে সবকিছু দেওয়ার পর আমাকে যদি এইভাবে অর্থ কেলেঙ্কারিতে ফাঁসতে হয়, তাহলে পাগল হওয়া ছাড়া আমি কি করব?
কিন্তু পাগল হয়ে গেলে কি সব সমস্যার সমাধান হয়ে যাবে? কি করবো আমরা? এতদিন সত্যের পথে থেকে আজ যদি চোর হতে হয় তাহলে বিষকে আত্মহত্যা করা ছাড়া আর কি করব আমরা? কিন্তু বিষকে আত্মহত্যা করলে সব সমস্যার সমাধান হবে না বৌদি। বরং বেঁচে থেকে সমস্যার মূল বার করতে হবে। ঠিক বলেছেন আঙ্কেল, কিন্তু আপনি তো আমার বাবার বিশ্বস্ত বন্ধু ছিলেন। আপনি কি জানেন এই জঘন্য কাজটা কে করেছে? সেটা জানতে পারলে তো ওকে আমি গুলি করে মারতাম, জেল খাটাতাম, ফাঁসি দিতাম। আরে সেই ফাঁসিতে তো আমি মরতে বসাচ্ছি, তাই তো আমি তোকে জিজ্ঞাসা করছি। বল বন্ধু, আমি এখন কি করব? তুই পুলিশের কাছে সারেন্ডার কর। না আঙ্কেল, বাবা ফেরার হয়ে যা। কিন্তু ফেরার হয়ে গেলে যে পুলিশ এখানে এসে ঝামেলা করবে, তখন তুই না হয় আমার এই পঙ্গু মেয়ের বউটাকে সুরক্ষা দেবে? বল, পারবে না? পারবো। আমাদের সুরক্ষায় রেখে তুমি চোরের মতো লুকিয়ে লুকিয়ে ঘুরবে? এটাই তো আমার অদৃষ্ট রে মা। না, অদৃষ্টের দোহাই দিয়ে আমি তোমাকে কোথাও যেতে দেব না। কোথায় থাকবে, কি খাবে, এই চিন্তায় আমি মরে যাব। মাগো, রামায়ণে রামচন্দ্রও একদিন রাজা হতে চেয়েছিলেন, কিন্তু পরক্ষণেই ভাগ্যের দোষে তাকেও বনবাসে যেতে হয়েছিল। তেমনি বাবাকেও ফেরার হতে হবে। আসল দোষকে খুঁজে বের করে পুনরায় ফিরে আসতে হবে জীবনের মূল স্রোতে। তাতে কি দোষী ধরা পড়বে, না অপরাধী তার অপরাধ স্বীকার করে নেবে? জয়ী, সুখ দুঃখ একই মুদ্রা দুই পিঠ। জানি না আমার ভাগ্যে কোন পিঠ লেখা আছে, তবু আমি ফেরার হয়ে যাব। ফেরার হয়ে খুঁজে বের করবো সে শয়তানকে। কে সে শয়তান যে আমার বিশ্বাসে বিষ দিয়েছে? কে সে নেমখারাম যে আমার জাল সই করে আমাকে চিট ফান্ডে ফাঁসিয়ে দেয়? জীবনকে আজ সিবিআই, ইডি, পুলিশ, নেতা, মন্ত্রী, হারমাত্রা সপ্তরথীর মতো ঘিরে মারতে চাইছে, কিন্তু না, জীবনকে তারা মারতে পারবে না। এই জীবন ফেরা হয়ে গিয়ে সে শয়তানকে খুঁজে বের করে তারই জালে ফেলে তাকে শেষ করে দেবে। ততদিন তুই আমার বিশ্বস্ত বন্ধু হয়ে আমার মেয়ে আর বউটাকে রক্ষা করবি। বল, আমাকে কথা দে। কথা দিলাম। তোর কাছে আমি কিচ্ছু চাই না রে বন্ধু, কিচ্ছু চাই না। আসে জয়ী, আসে রে মা, ভালো থাকিস তোরা, ভালো থাকিস। জহর, তুমি একবার ভেবে দেখো, জীবন যদি চলে যায় তাহলে এই দেহটা কি করে থাকবে? তুমি আমার কাছে থাকবে বৌদি। না 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 না, এই ঘর ছেড়ে, এই অসহায় পঙ্গু মেয়েটাকে ছেড়ে আমি কোথাও যাব না। যেতে তোমাকে হবে মা, তা না হলে পুলিশ এসে বাবাকে দেখতে না পেয়ে তোমাকে তুলে নিয়ে যাবে। আর তোমাকে তুলে নিয়ে গেলে বাবাকে পুলিশের হাতে ধরা দিতে হবে। সেটা সহ্য করতে পারবো না। তাহলে আমার গাড়িতে গিয়ে ওঠো, গাড়ি সামনের রাস্তায় দাঁড়িয়ে আছে। আমি যাব না। আমি চলে গেলে তুই কি করে খাবি রে মা? কি করে তুই ড্রেস চেঞ্জ করবি? কি করে তুই এত বড় বাড়িতে একা একা থাকবি রে মা? শ্মশানের চিতায় যার জীবন শুয়ে আছে, তার ভালো মন্দির ভারটা তার ভাগ্যের উপরে ছেড়ে দিয়ে শুধু বাবাকে বাঁচানোর জন্য তুমি আঙ্কেলের সঙ্গে চলে যাও মা। আমি এখানে একা একা থাকতে পারবো। যাও যাও মা, যাও যাও যাও। বেশ, তোর কথা রাখতে স্বামীর মঙ্গলের জন্য আজ থেকে আমি নিজেকে লুকোতে যাচ্ছি। আর যাওয়ার সময় তোকে আমি একটা কথা বলে যাচ্ছি, জীবনে চলার পথে কখনো যদি তুই হোঁচট খেয়ে পড়িস তাহলে সেদিন থেকে তুই আর আমায় কোনো দিনও মা বলে ডাকবি না। থাকবি রাক্ষসী। কারণ তোর মতো অসহায় পঙ্গু মেয়েকে ছেড়ে মানুষ কেন কুকুর বেড়ালে কোথাও যেতে পারে না, কোথাও যেতে পারে না। ওই
পুলিশ গাড়ির হর্ন শোনা যাচ্ছে বৌদি। পুলিশ এখানে এলে তোমাকে অ্যারেস্ট করে থানায় নিয়ে যাবে। আমার ঘরে চলে এসো, আমার ঘরে চলে যাও মা, যাও যাও মা, তুমি যাও মা। মা চলে গেল, বাবা নেই। দাদা হৃদয়কে সহ্য করতে পারে না বলে তার মাথায় অর্থ কেলেঙ্কারির বোঝা চাপিয়ে দিয়ে এ বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। নিজে স্বার্থপরের মতো পালিয়ে গেল, এক লহমায় ভেঙে গেল এবারের মান সম্মান ঐশ্বর্য প্রতিপত্তি। ভেঙে গেল আমার এতদিনের স্বপ্ন ভালোবাসা। জীবন আমার ভাঙাবি না, একটি ছেঁড়া একটি জীবন আমার ভাঙাবি না, একটি ছেঁড়া একটি খুশির সুরে গাইব আমি, খুশির সুরে গাইব আমি। নেই কোনো অধিকার জীবন আমার ভাঙাবি না, একটি ছেঁড়া তার একটি তার। জীবন মুখার্জি, আর ওই জীবন মুখার্জিকে অ্যারেস্ট করার জন্য আমার উপর নির্দেশ আছে। কি বললেন? আমি কে? আমি বীরপ্পা। আমার মাটা আন্ধ্রা, বাপটা বাঙালি। ঘর জমাই থেকে আমার বাপটা হয়েছে কাঙালি। তাই আমার লক্ষ টাকা আর মাটি, তাই তো আমার মা আমার নাম রেখেছেন বীরপ্পা রাজ্যে। কিন্তু এই ঘরে আমি কাউকে দেখতে পাচ্ছি না। নমস্কার স্যার, নমস্কার। নমস্কারম নমস্কারম। আইয়ো, তুমি? আমি জীবন মুখার্জির মেয়ে হাসি। কিন্তু তোমার চোখে তো কান্না। মা বাবা হৃদয়কে এ বাড়ি থেকে বের করে দিয়ে তুমি বুঝি কাঁদছিলে? পুলিশ বাবু, কান্নাই তোমার জীবন সাথী। এ কান্না আমি তোমার জন্মের মতো ঘুচিয়ে দেবো। শুধু বলো তোমার ক্রিমিনাল বাপটা কোথায়? না, আমার বাবা ক্রিমিনাল নয়, তাকে মিথ্যা চিট ফান্ডের কেসে ফাঁসিয়ে দেওয়া হয়েছে। আইয়ো, যারা এইসব 2 নম্বরই কাজ করে তারাই তো এইসব কথা বলে হাসি। কিন্তু আমি পুলিশ বলা বীরপ্পা রেড্ডি। আরে ওসব কথা বললে শুনবো না। 7 পাতালে নিচে লুকিয়ে থাকলেও ওকে আমি টেনে বার করব, কারণ পুলিশ ফাইলে ওটা ক্রিমিনাল। না স্যার, পুলিশ ফাইলে থাকা সব মানুষ কিন্তু ক্রিমিনাল নয়। আমার বাবাও ক্রিমিনাল নয়, আমার বাবা নির্দোষ। নির্দোষ?
ছবি দেখা যাচ্ছে তুমি তার জেরক্স কপি। আর ওকে যখন পেলাম না তখন আপনি আমাকে অ্যারেস্ট করে নিয়ে যান স্যার, তার জন্য আমি কোনো প্রতিবাদ করব না। আরে তোমাকে অ্যারেস্ট করে নিয়ে গেলে মিডিয়া আসবে, মানবাধিকার কমিশন আমাকে তুলোধুনা করবে। না 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 না, সেটা আমি করব না। তার চেয়ে তোমার কাছে যে সম্পদ আছে সেটা তুমি আমাকে দাও, আমি অ্যারেস্ট না করেই চলে যাবো। না স্যার, আপনি আমার এত বড় ক্ষতি করবেন না। চেয়ে দেখুন, আমি একটা অসহায় মেয়ে, আমার সর্বনাশ করলে আমাকে যে বিষ খেয়ে আত্মহত্যা করতে হবে। আরে ওসব কথা বললে হবে না। তোমার বাবার খবর যখন তুমি আমাকে দিতে পারলে না, তখন তোমাকে আমার কাছে ধরা দিতেই হবে। ছাড়ুন, ছেড়ে দিন স্যার, আমাকে ছেড়ে দিন, আমাকে ছাড়ুন, ছাড়ুন বলছি, ছাড়ুন স্যার। জানোয়ার, এ তুই আমার কি সর্বনাশ করলি। সর্বনাশের এই তো শুরু। এবার থেকে প্রতি রাতে তোর কাছে আসবো, তোর রূপ যৌবন ভোগ করব, এ কথাটা কাউকে বলবি না। বলবো রক্ষক হয়ে ভক্ষক হওয়ার কথা আমি সবাইকে বলবো। না বলবি না, বললে শালা তোর বাপটাকে একদম এনকাউন্টারে মেরে দেব। কারণ মাটা আন্ধ্রা, বাপটা বাঙালি। ঘর জামাই থেকে আমার বাপটা হয়েছে কাঙালি। তাই আমার লক্ষ টাকা আর মাটি, তাই তো আমার মা আমার নাম দিয়েছেন বীরপ্রয়াতে। বেশি কথা বললে সোজা এনকাউন্টার। না স্যার, না, আমার বাবাকে আপনি এনকাউন্টার করে মারবেন না। আমার যাই হোক, আমি আপনার কথা ছাড়বলা, মেরে ফেলবো, একদম মেরে ফেলবো। আমার বাবুর মতো সহজ সরল মানুষ পেয়ে ওই শয়তানগুলো বাবুর অফিস থেকে ভালো ভালো চেয়ার টেবিলে পালাই যাচ্ছে। ঠিক আছে, আরে আমিও জঙ্গল মহলে সংগ্রাম আছে রে, সংগ্রাম। নিচু জাত হলে কি হবে, ওই অফিসটায় যখন কাম করি ওই শয়তানদের আমি ছাড়বো না। বাবু, বাবু, মা আর তোরা কোথায় গেলি বল দেখিনি? দিদিমণি, তোকে দেখে তো মনে হচ্ছে জঙ্গলের কোনো বাঘ তোকে ছিঁড়ে ছিঁড়ে খেয়েছে। বল বল দিদিমণি, বল সেই জানোয়ারটার নাম তুই আমাকে বল, আমিও তাকে ছিঁড়ে টুকরো টুকরো করে ওই রাস্তার কুকুরকে দিয়ে খাওয়াবো। না সংগ্রাম, না, তুই সেই শয়তানটার নামটা জানতে চাস না, তাহলে আমার বাবার জীবনটা যে ক্ষতি হয়ে যাবে। কিন্তু আমার বাবু কোথায়, আমার মা কোথায়? মা, বাবা, দাদা হৃদয়ে পুলিশের ভয়ে ফেরার হয়ে গেছে। দিদিমণি, ওরা কি অপরাধ করেছিল রে? অপরাধ? ওরা মানুষকে বিশ্বাস করেছিল, ভালোবেসেছিল। সেই ভালোবাসার প্রতিদানে বাবাকে চিটফান্ডের কেসে ফাঁসিয়ে দিল। তাই এবারে সবাই এই অসহায় মেয়েটাকে এখানে রেখে পালিয়ে বেঁচেছে সংগ্রাম। সেই সুযোগে শয়তানটা এখানে এসে তোর ইজ্জত। হ্যাঁ সংগ্রাম, হ্যাঁ, তার জন্য তুই ওদের বিরুদ্ধে ছুটে যাস না, তাহলে ওই জানুটা তোকেও থানায় নিয়ে গিয়ে এনকাউন্টার করে মেরে ফেলবে। তার আগে ওকে নিজের হাতে খুন করবা বটে। খুন পারবি না ভাই, পারবি না। তার চেয়ে এক কাজ কর, তুই আমাকে একটুখানি বিষ এনে দে। আমি পারবো না রে, আমি পারবো না। কেন? ওরে দিদিমণি,
আমি কি করে পারবো রে? সেই ছোটবেলা থেকে আমি আর আমার দাদা তোদের বাড়ির দানা পানি খেয়ে বড় হয়েছি। আজ সেই বাড়ির মেয়ে অসুবিধায় পড়েছে বলে আমি তার মুখে না রে দিদিমণি, না না না, আমি পারবো না রে, আমি পারবো না। তাহলে তাহলে তুই আমাকে তোর বাড়িতে নিয়ে চল। তুই কেমন কথা বলছিস? আরে আমি তোকে কি করে নিয়ে যাবো? আরে আমরা গরিব, খেটে খাওয়া নিচু জাত, আর তুই হলি ব্রাহ্মণের মেয়ে। ব্রাহ্মণ হয়ে আমাদের বাড়িতে গেলে তোর যে জাত যাবে। প্রভু রামচন্দ্রও একদিন গুহক চণ্ডালের বাড়িতে থেকে তার হাতে ফল জল খেয়েছিলেন। তাতে যদি তার জাত না গিয়ে থাকে তাহলে আমারও জাত যাবে না সংগ্রাম, আমারও জাত যাবে না। আমি নিয়ে যেতে পারবো না। তুই না নিয়ে গেলে ওই রাক্ষসটা প্রতি রাতে এসে আমার উপর উপদ্রব করে। এখনো কিন্তু কেন সংগ্রাম? দিদিমণি, আমি যে গরিব, তুই যে ধনী, আমি যে চাকর, তুই যে মনি, আমি যে ভৃত্য, তুই যে আমার দেবী ঠাকুরানী। আমার সেই দেবী ঠাকুরানীকে আমি কি করে আমার গাছতলায় নিয়ে যাব রে দিদিমণি? ওই গাছতলায় আমি প্রাণ ভরে নিঃশ্বাস নেব, ছেঁড়া খাটিয়ায় শুয়ে শান্তির ঘুম হবে। তোর সত্তার আটা রুটি খেয়ে আমি ভালো থাকবো। এই শহর আমার কাছ থেকে সব কিছু কেড়ে নিয়েছে। তাই তোদের জঙ্গল মহলের ছোট্ট কুটিরে গিয়ে আমি একটু বাঁচতে চাই। বল সংগ্রাম, বল তুই আমাকে নিয়ে যাবি? বল সংগ্রাম, বল। নিয়ে যাব সংগ্রাম, নিয়ে যাবো রে দিদিমণি, তোকে আমি আমার সঙ্গে করে নিয়ে যাবো। ওরে দিদিমণি, আজকে সেই রামচন্দ্রও নেই আর কুহক চণ্ডালও নেই। তবু আজকালকার মানুষ উড়োজাহাজে উঠছে বটে, বড় বড় মোবাইলের সাহায্যে সব কিছু জেনে নিচ্ছে বটে। একদিন যে মায়ের স্তন খাওয়ার জন্য আমরা দিদি ভাইয়ের সম্পর্কে আবদ্ধ হয়েছিলাম, আজকের সমাজ আমাদেরকে একসঙ্গে দেখে সে মায়ের অপমান করবে। আমাদেরকে একসঙ্গে দেখে বলবে আমরা প্রেমিকা। তবু তোকে আমায় ধরে নিয়ে কারণ নিয়ে যাবো রে দিদিমণি, তোকে আমি আমার সঙ্গে করে আমার ঘরে নিয়ে যাবো। চল দিদিমণি, চল। সংগ্রাম, খুন সন্ত্রাস ধর্ষণ করে পাপীরা যেতে চায় আকাশের চাঁদে। খুন সন্ত্রাস ধর্ষণ করে পাপীরা যেতে চায় আকাশের চাঁদে। সভ্য মানুষ দেখছে বসে বসে, তোমার আমার তোমার, তোমার আমার তোমার জীবনে কাঁদি লাল মাকুর ঝাড় ফাঁদি, জীবনে কাঁদি লাল মাকুর ঝাড় ফাঁদি, জীবনে কাঁদি লাল মাকুর ঝাড় ফাঁদি। না, ওই হাসি আমার ফাঁদ কেটে ওই জঙ্গল মহলের বেজাত কুজাত সংগ্রাম মণ্ডলের বাড়িতে যেতে পারে না। সেই জন্য ওখানকার পঞ্চায়েত খিলি গোস্বামীকে আমি ফোনে ধরেছি। হ্যালো খিলি। আরে শুধু খিলি? এই খিলি গোস্বামী যেখানেই খল সেখানেই আমি। তাই তো এলাকার মানুষ আমাকে ভোট দিয়ে পঞ্চায়েত করেছে। তা বলুন স্যার, আপনি মালটিকে? আমি জহর বিশ্বাস। আরে বাবা, এ যুগের মানুষ আবার জহরে বিশ্বাস করে? কারণ আমার বন্ধু যে জীবন মুখার্জি। সর্বনাশ, জীবন মুখার্জি? ও তো চিটফান্ডের এমডি। ওর পেছনে ইডি, সিবিআই, সিআইডি লেগে আছে। তার ওপর জহর মানে বিষ। তা বলুন আমাকে কি করতে হবে? একটা খড় লাগাতে হবে, আর তার জন্য আমি তোমাকে 50,000 টাকা দেব। তাহলে তো আজই খড় লাগিয়ে দেব। তাই লাগাও। কিন্তু লাগাবো কোথায়? তোমার এলাকায় গরিব চাষা সংগ্রাম মণ্ডলের বাড়িতে। বাবা, ওরা আদিবাসী যুবক ছেলে, সব সময় তীর ধনুক টাঙ্গি বল্লভ নিয়ে ঘুরে বেড়ায়। ওদের ওখানে খড় লাগাতে গিয়ে যদি
আমার পৈতৃক প্রাণটা চলে যায়। ওই প্রাণটা যাতে না যায় তার জন্য সংগ্রামের দাদা সত্যকে হিট করো। ওকে বলো ওরা এতদিন যে বাড়িতে কাজ করে টাকা পয়সা ভাত কাপড় নিয়ে বেঁচেছে, তার ভাই সংগ্রাম ওই বাড়ির মালিক জীবন মুখার্জির মেয়ে হাসিকে ফুসলে এই ঘরে নিয়ে আসছে। অ্যাকাউন্ট নাম্বারটা দাও, 50,000 টাকা পাঠিয়ে দিচ্ছি, না হলে আমি তোমার বিরুদ্ধে পুলিশ পাঠাবো। পুলিশ পুলিশ পাঠাতে হবে না দাদা, আমি এখনই খল লাগিয়ে দিচ্ছি। সত্য, সত্য, সত্য। এই সত্য সারাদিন রোদে পুড়ে ঘামে ভিজে রুক্ষ মাটিকে সরস করে তবে ডেরায় ফিরছে। বলেন বলেন গোস্বামী খুড়ো, বলেন কি বলবেন বলেন। আর তোকে এসব কাজ করতে হবে না। কেন কেন? পঞ্চায়েত থেকে আপনি কি আমাকে চাকরি দিবেন নাকি? আরে বনে বনে ঘুরে পাতা সংগ্রহ করে দিন গুজরাট করতে হবে না। কেন কেন? ওই বন পার্টি সরে যাওয়ায় আপনি কি আমাকে কোনো কাজ দিবেন নাকি? পাখিটা কিনে মাংস খেতে হবে না। কেন? আপনি কি আমাকে গোচ্ছা গোচ্ছা বেকার ভাতা দিবেন যে পাঁঠার মাংস খাবো? তোর এই ভাঙা বাড়িটা পাকা বাড়ি হয়ে যাবে। ও আবাস যোজনায় বুঝি আমার নামটা তুলে দিয়েছেন? গাড়িতে করে আর এদিক ওদিক যেতে হবে না। এবার থেকে তোরা জাহাজে চড়ে হুস হুস করে উড়ে চলে যাবি। 100 দিনের কাজ না করিয়ে সেই টাকাটা কি তোমার বাপ দিবে? মলের পরিবর্তে বিলিতি মদ খাবি। এই গোস্বামী খুড়ো, তুকন থেকে কি সব বাজে বকে যাচ্ছ? বলো তো কি হয়েছে? হয়েছে মানে তোরা তো একেবারে ধনী হয়ে গেলি, ভাইকে বাবুদের বাড়িতে পাঠিয়ে একেবারে বাবু হয়ে গেলি। তোমার ওসব কথা আমি কিছুই বুঝতে পারছি না, একটু খোলসা করে বলো তো খুড়ো। যেখানে গ্রামের সবাই বুঝে গেল সেখানে তুই না 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 না, আমার তো মনে হয় তুই এসবের নাটের গুরু। নাটের গুরু? হ্যাঁ, তা না হলে সুখের জন্য টাকার জন্য জীবন মুখার্জির মেয়ে হাসি মুখার্জিকে তুলে আনবি কেনে? এই গোস্বামী খুড়ো, মুখ সামলে কথা বলবি। আমরা গরিব নিচু জাত হলেও যে বাবুর টাকায় অন্য খেয়ে আমরা দুই ভাই বেঁচে আছি, যার দানে আমাদের জমি জমা হয়েছে, ঘর বাড়ি হয়েছে, সেই বাবুর মেয়েকে সংগ্রাম? তুমি ভুল বলছো, তুমি মিথ্যা কথা বলছো। হ্যাঁ হ্যাঁ, তা তো বলবি। আমি ভুল বলছি, আমি মিথ্যা কথা বলছি। আর তোরা দু ভাই সত্যবাদী মহাপুরুষ। মহাপুরুষ না হলেও আমরা মানুষ বটে, মানুষ। নুন খেয়ে কারোর সাথে নেমো খারামি করি নাই। হ্যাঁ, করেছে তোর ভাই সংগ্রাম, হাসি মুখার্জিকে ফুসলে তুলে এনেছে। খিলি গোস্বামী, ফল লাগাবার জন্য বাজে কথা না বলে উঠাটাকে সংযত কর বটে। যে কোদাল দিয়ে আমি জমির আল কেটেছি, আমি তোর মাথাটাকে কেটে একদম কুচি কুচি করে। থাম থাম থাম, আগে তোর ভাইকে আসতে দে, তারপর আসুক সংগ্রাম। আসুক। তোমার কথা যদি সত্যি হয় তাহলে তাহলে ওকে আজ আমি নিজের হাতে খুন করিব। হ্যাঁ, আমি নিজের হাতে খুন। দাদা, তুই কাকে খুন করার কথা বলছিস রে? তার আগে বল সংগ্রাম, তুই কি মালিকের মেয়ে হাসিকে এখানে তুলে নিয়ে এসেছিস? না মানে আমি। হ্যাঁ, তুই 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 হাসি মুখার্জিকে স্ত্রীর মতো জড়িয়ে ধরে খাপুর খুপুর করতে করতে এইদিকে নিয়ে এসেছিস। আমার তো মনে হয় গাছতলায় কোথাও বসিয়ে রেখে তুই এখানে এসেছিস সালিশ করতে। দাদা, আমি একটু জল খেয়ে আছি, জানিস তো। জল খাবার আগে বল, তুই কি সত্যি সত্যি হাসিকে তুলে নিয়ে এসেছিস? না হলে তোকে মেরে মেরে শেষ করে দেবো। বল বল বল। আরে আমি আনবে কেন? শুনলে শুনলে পুরো শুনলে, আমার ভাইয়ের কথাটা শুনলে। আমরা গরিব নিচু জাত হতে পারি, কিন্তু কারো সর্বনাশ করতে পারি নাই। চাকর হয়ে মনিবের একটু পাতাটা চাইতে পারি বটে, কিন্তু কারো ঘরে ঢুকে তার হাঁড়িতে খেতে পারি নাই। আরে চুপ কর, তোরা হচ্ছিস ছোট জাত। যেই পথে খাস সেই পথে ইয়ে করে দিস, তাই তো ভাইয়ের দোষটা দেখবি না। এই গোস্বামী খুড়ো, ভালো চাও তো এখান থেকে চলে যাবো, না হলে তোমাকে আমি ছাড়বো না। ও তোর মতো ছেলের নামে বাজে কথা বলেছে, তাই ও। আরে দাদা, এদিকে আয় না, তুই মাথা গরম করিস নাই। ব্যাপারটা আমি তোকে বুঝিয়ে বলছি, শোন। মানে ব্যাপারটা কি বলতে কি দাদা, ব্যাপারটা হলো কি জানিস তো, মানে
আমি তো ওই বাবুর বাসা থেকে কাম করে ফিরছিলাম তো কি হলো জানিস দাদা, ওই দিদিমণি না মানে মানে ওই দিদিমণি আমার সঙ্গে চলে এলো। সংগ্রাম, তুই আমার এতদিনের বিশ্বাসে বিষ দিলি ভাই। আমার পাথরের মতো শক্ত হৃদয়টাকে তুই হাতুড়ির আঘাত মেরে ভেঙে দিলি ভাই। তুই আমার কথা চুপ চুপ কর। সেই ছোটবেলা থেকে ওই বাবুর বাড়িতে কাজ করে তার নিমক নিয়ে এসে তোকে আমি এত বড় করেছিলাম। আমার বিশ্বাস ছিল তুই আর যাই করিস না কেন কখনো নেমো খারামি করবি না। আরে দাদা তুই বিশ্বাস কর, আমি কারোর সঙ্গে নেমো খারামি করি লাই রে। করেছিস তুই নেমো খারামি। আজ আমি তোকে মেরে মেরে শেষ করে দেবো। সত্য ভাই, তুমি সংগ্রামকে ওইভাবে মারছো কেন? দিদিমণি, কি হলো সত্য? ওইভাবে গলায় গামছা দিয়ে হাত জোড় করে হাঁটু করে বসে পড়লি যে? বরণ ডালা নিয়ে এসে বরণ করে ঘরে তো না ভুলে তুই পার পাবি না রে ভাই, না ভুলে তুই পার পাবি না কারণ তুই আমার বিশ্বাসের মাপকাঠিটাকে ভেঙে দিয়েছিস। ওই শহরের চাকচিক্য আর বাবুর বাড়ির সুখ দেখে তুই তোর এই গরিব দাদাটাকে ভুলে গেছিস। আরে দাদা ভুলে গেছি। তার মানে তুমি কি তোমার বাড়িতে আমার আশাটা পছন্দ করোনি? কেন করবে? তুমি শিক্ষিতা, রুচিশীলা, ধনী ব্রাহ্মণ পরিবারের মেয়ে হয়ে অমন একটা বেজাত কুজাতের বাড়িতে এসে উঠেছ। তাও যদি হাতে শাখা সিঁথিতে সিঁদুর থাকতো সমাজ মেনে নিত, কিন্তু চুপ করুন। আপনি বয়সী মানুষ, একটা ছেলের সঙ্গে একটা মেয়ের ভালোবাসা বিয়ে ছাড়া কি আর কোনো সম্পর্ক থাকতে পারে না? পারে পারে, কিন্তু সম্পর্কটা কি? সেই সম্পর্কের সুতোটা এতটা শক্ত যে হাজার চেষ্টা করলেও কেউ ছিঁড়তে পারবে না। সেই সম্পর্কটা কি? তাই খিলি গোস্বামীকে বলো দিদিমণি, না হলে যা আমার ঘরের বদনাম হবে। তাই বলো বলো দিদিমণি, বলো আমার সংগ্রামের সঙ্গে তুমি কেন এ বাড়িতে এসেছো? কি করব সত্য ভাই? ঘর ভাঙা একটা চড়ুই বাসা বাঁধার জন্য এদিক ওদিক ঘুরছিল, কিন্তু নির্দয় বাতাস তার ঘরটা ভেঙে দেওয়ায় সে শ্মশানে এসে বাসা বাঁধতে চেয়েছিল। কিন্তু সেই ঘরের মালিক যদি তাকে থাকতে না দেয়, তাহলে সেই গৃহহারা, পরিবার হারা, সম্পর্ক হারা চোরাইটা কোথায় থাকবে তুমি বলতে পারো সত্য ভাই? কিন্তু ওই থাকার জন্য যদি আমি বাসা দিই তাহলে যে আমার বদনাম হবে দিদিমণি। তাই বলো বলো দিদিমণি, বলো আমার সংগ্রামের সঙ্গে তোমার কিসের সম্পর্ক? হ্যাঁ বলো, কিসের সম্পর্ক? যে সম্পর্ক এই জগতের মানুষ বুঝুক আর নাই বুঝুক, আমি সবার সামনে বলছি, এই সংগ্রাম পুরীর মন্দিরের জগন্নাথ হলে আমি তার বোন সুভদ্রা। দিদিমণি ভাই, দিদিমণি আয়না কেন? বস বস। বাবা, অসময়ে এখানে এসেছিলাম বলে পুরীর জগন্নাথ, বলরাম, সুভদ্রার দর্শন মিলে গেল। কিন্তু তুই বাঁচতে পারবি না। আমি বেশ বুঝতে পেরেছি, আমার এই পঙ্গু দিদিমণিটা আমার বাড়িতে এসেছে বলে তুই তাকে চক্রান্ত করে বাড়ি থেকে তাড়াই দিতে চাইছিস। কিন্তু আমিও তোকে সাবধান করে বলে দিচ্ছি, আমার এই দিদিমণি যতদিন এই বাড়িতে থাকবে তুই আমার বাড়িতে আসবি লাই। বেরিয়ে যা, বেরিয়ে যা। এই গোস্বামী খুড়ো, যা চলে যা এখান থেকে। ঠিক আছে না সত্য ভাই, না সংগ্রাম, ওই মানুষটা আমাদের সম্পর্কের পবিত্র মন্দিরে পাঁক ছড়িয়েছে। তোমরা ওই পাকে হাত দিয়ে নিজেদের জীবন পঙ্কিল করে তুলো না। তার চেয়ে বলো এখন আমি কি করব? দিদিমণি, তুমি আমাদের এই পর্ণ কুটিরে চিরদিন দেবী হয়ে থাকবে।
এসেছে, আমার স্বপ্নে দেখা দেবী মা ঘরে এসেছে। করব পূজা মনের সুখেতে, তোকে হাত দিয়ে করব পূজা মনের সুখেতে। ও রাখবো তোমায় হাসি খুশিতে, ও চোখের জল মুছিয়ে দিয়ে রাখবো তোমায় হাসি খুশিতে। তোকে হাত দিয়ে করবো পূজা মনের সুখেতে, তোকে হাত দিয়ে করবো পূজা মনের সুখেতে। ও ভাই, আমি জহর বিশ্বাসের ভাই নীতি। নীতি বিশ্বাস নার্ভের উপরে শেষ করে লন্ডন থেকে আজ আমি বাড়ি ফিরলাম। এবার কর্মক্ষেত্রে ঝাঁপিয়ে পড়ে মানুষের নার্ভকে সচল করে রক্ষা করব আমি সবার জীবন। পারবে না গো, পারবে না। তোমার বিশ্বাসের এক ফোঁটা জহর তোমার রক্ষা করার জীবনের সমস্ত নার্ভগুলোকে আবার অচল করে দেবে। আমি তখন ওই জহর শুষে নিয়ে শিব সাজবো, শিব। অযথা তোমার কণ্ঠটা নীল হয়ে যাবে। এখন তো তোমার সেই মা দুর্গা নেই যে মাতৃত্বের পিচুষ ধারা দিয়ে তোমাকে আবার সুস্থ করে তুলবে। আছে, আমার সেই মা দুর্গা আছে যে আমাকে শৈশব থেকে স্নেহ আদর ভালোবাসা দিয়ে আজ আমাকে ডাক্তার করেছে। তোমার সেই দুর্গা আজ নকল দুর্গা। আমার দাদা আছে যে আমাকে অর্থ দিয়ে আদর দিয়ে আমার স্বপ্নকে সার্থক করেছে। তোমার দাদার সেই অর্থে মানুষের রক্ত লেগে আছে। না না না, এ আপনি ভুল বলছেন। না গো, না 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 না, ভুল নয়, আমি ঠিক বলছি গো, আমি একেবারে ঠিক বলছি। তাহলে চেয়ে দেখো, এই বিশাল আধুনিক ডিজাইনের বাংলো, শহরে আছে 5 স্টার হোটেল, লজ, যেখানে সেখানে বড় বড় নার্সিং হোম, কারখানা। তুমি যখন বাইরে গিয়েছিলে তখন তো এত সব ছিল না, তাহলে রাতারাতি এত সব হলো কি করে গো? এসব হয়েছে আমার দাদার কষ্ট, শ্রম আর সততার ফলে। না, এসব হয়েছে অন্যের কেড়ে নিয়ে। না না না, আপনার এই কথায় কোনো সারবত্তা নেই। নেই? ও, তাহলে একবার ভালো করে ভেবে দেখো তো, নীরব মোদীদের কোটি কোটি টাকা হলো আর ভারতীয় ব্যাংকগুলো দেউলিয়া হয়ে গেল। আসলে কি জানো তো, একজনের ক্ষতি না হলে আর একজনের জ্যোতি বাড়ে না। তেমনি তোমার দাদা জহর হয়ে গেল ধনী আর জীবন হয়ে গেল সর্বহারা। না না না, আমি আর একজনকে সর্বহারা হতে দেব না। আমি সব অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করব, প্রতিবাদ। না গো, না, তাহলে ওই মাকড়সাটা তোমার রক্তটা চুষে চুষে খাবে। তখন দাদার মেয়ে শনি আমাকে সাহায্য করবে। আরে তোমার দাদা তাকেও বিপথে পরিচালিত করেছে। তাহলে তাহলে আমার নীতি নীতি দুর্নীতিগ্রস্ত হয়ে তোমার রক্ষা করার জীবনের সমস্ত নাটগুলোকে অচল করে দিয়ে লক্ষ লক্ষ টাকা কামাবে, কিন্তু কারো কোনো কাজে লাগবে না। আচ্ছা, আপনি আমার সামনে দাঁড়িয়ে এত কথা বলছেন, আপনি কে? আমাকে চিনতে পারছো না? আমি জীবন গো, আমি জীবন। এই পৃথিবীর মাটিতে আমার একটা সুন্দর ঘর ছিল,
সেই ঘরে ছিল আমার স্ত্রী, ছেলে, মেয়ে। তাদের মধ্যে ছিল সুখ, শান্তি, হাসি, কান্না। কিন্তু কখন যে ঘরের কোণে একটা বিষাক্ত মাকড়সা বাসা বেঁধেছিল আমরা কেউ তো বুঝতে পারিনি। সেই মাকড়সাটা ধীরে ধীরে শোষণ করেছিল জীবনের বিশ্বাসের রক্ত। তারপর হঠাৎ একদিন টিভিতে একটা খবর ভেসে এলো। সেই খবরে জীবনের ঘরে বিস্ফোরণ হলো। সেই বিস্ফোরণে জীবনের স্ত্রী, ছেলে, মেয়ে যে যেদিকে পারলো ছুটে পালালো। আর জীবন ছুটতে ছুটতে যাযাবরের মতো এসে দেখলো তার সবকিছু শেষ হয়ে গেছে। সেই মাকড়সাটা তাকে ফাঁদে ফেলে সর্বহারা করে দিয়েছে, সর্বহারা করে দিয়েছে। কিন্তু এর জন্য তো আমার দাদা দায়ী নয়। আমার দাদা আমার কাছে ভগবান। না, তোমার দাদা ভগবান নয়, তোমার দাদা একটা বেঈমান, বেঈমান, বেঈমান। শুনুন, আপনি এভাবে চলে যাবেন না। আপনি আমার কথাটা শুনে যান। ওই পাগলটা আমার দাদাকে বেঈমান বলে গেল, চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়ে গেল অর্থ, যশ, প্রতিপত্তি আর ইমারতের সুখ। তবে কি এই সমাজের একটা মানুষের মতো আমার দাদাও সত্যি সত্যি একটা বেঈমান। কিন্তু এই মদ তো কখনো কারোর সঙ্গে বেঈমানি করে না। তাই তো এই মদ আমি আজ খাবো। বিদেশ থেকে বাড়িতে ফিরেই তুই মদ খাওয়া শুরু করে দিয়েছিস? এত বড় সাহস তোর! সাহস? এই সাহস তো আমার খুব ছোটবেলা থেকে ছিল দাদা। অকালে মা মারা যাওয়ার পর বৌদিকে দিয়ে তুমি তো আমার হাতে পাপ্পু বোতল ধরিয়ে দিয়েছিলে। আর আজ সেই বৌদি চলে যাওয়ায় এই দুধের বোতলটা যে মদের বোতলে পরিণত হয়েছে। তাই বলে আমার সামনে জানিস সোসাইটিতে তোর দাদা স্থান কোথায়, তার প্যাস্টেজ কত, সেই জহর বিশ্বাসের ভাই হয়ে তুই কিনা মদ খেয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াবি? মার্কারি লাইটের নিচে দাঁড়িয়ে থাকা কুৎসিত মেয়েটা যদি ভাবে সে বিশ্ব সুন্দরী, সেটাও কি কোনোদিন সত্যি হয় দাদা? বিদেশ থেকে বিলেতি মাল খেয়ে যে ঘরে ঢোকে সে সত্যি মিথ্যে ভুল ঠিকই হিসেব করতে পারে না। আর বেঈমানির বীজ দিয়ে মানুষের রক্ত শোষণ করে যে রাতারাতি গরিব থেকে এত বড় লোক হয়ে যায়, সেও কিন্তু কোনোদিন হিসেবের দাঁড়িপাল্লায় পরিমাপ করতে পারে না। বিদেশি মাল পেটে পড়লে অনেক এমন ফিলোজাফি কথা বলে, কিন্তু বাস্তবটা বড় রূঢ় হলেও আমি যে নীতি হিসেবের দাঁড়িপাল্লা ধরে একদিকে তার অতীতকে চাপিয়ে আর একদিকে বর্তমানকে ভরে দেখছে। বর্তমানের পাল্লাটা ভীষণ ভারী দাদা এ কেমন করে হলো? দাদা এর মধ্যে কি কোনো দু নম্বরই আছে? এর কৈফিয়ত আমি তোকে দিতে পারবো না। কি করে দেবে দাদা? এই কৈফিয়ত না দেওয়ার জন্যই তো অকালে মা মারা যাওয়ার পর যে বৌদি আমাকে কোলে পিঠে করে মানুষ করেছে তাকে তুমি মেরে ফেলেছ। বৌদির কোলে থাকা যে নরম মেয়েটা আধো সুরে আমাকে কাকু বলে ডাকতো, তাকে তুমি করে তুলেছ বিপরীত ধর্মী নারী। ওরে না রে না, অন্যের প্রয়োজনায় বাড়িতে ঢুকে তুই যা বলছিস তা ঠিক নয়। তোর বৌদি বেঁচে আছে। কি বললে দাদা? আমার বৌদি বেঁচে আছে? তাহলে বলো দাদা, বলো আমার বৌদি কোথায়? ফরেনে ট্রিটমেন্ট হচ্ছে। তা বেশ দাদা, তা বেশ। তাহলে শুনি কোথায়? শুনি लहरा के बलखा के लहरा के आग लगा के दिलों को जला के करूं मैं इशारा, शरारा 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 शरारा, मैं हूँ एक शरारा, शरारा 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 शरारा, मैं हूँ एक शरारा। लहरा के
शरारा 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 मैं हूँ शरारा शरारा शरारा